কৃষি, গার্মেন্টস, প্রবাসী, এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে বাংলাদেশ দেউলিয়া হবে কনফার্ম। বাংলাদেশকে বিক্রি করে দিতে হবে। তো দেখেন, এই তিনটা জিনিসকে নিয়েই কিন্তু প্রচুর পরিমাণে সিন্ডিকেট করা হয়। হয়তো কথাটা আপনার বিশ্বাস হইতেছেন না। একবার দেখেন বাংলাদেশের আয়ের উৎসটা কি। দেশের তো একটা আয়ের উৎস প্রয়োজন একটা দেশ টিকে রাখার জন্য। বাংলাদেশের আয়ের উৎসটা কি? কোনো আয়ের উৎসই নাই। কিংবা অন্যান্য দেশের লোকেরা বাংলাদেশে গিয়া কোনোভাবে ইনভেস্ট করে না, কোনো করে না, আপনার মিল ফ্যাক্টরি এসব কারখানা তৈরিও করে না, শুধু এই দুর্নীতির কারণ। হ্যাঁ, বাংলাদেশের যে কাপড় ওইগুলো কিন্তু বিভিন্ন দেশে যায়। বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। এরপরে আপনার প্রবাসী, রেমিটেন্স ফাইটার প্রচুর পরিমাণে এই বাংলাদেশে। প্রবাসী এখন বর্তমানে আপনার প্রায় 2 কোটির উপরে আছে বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধারা, 2 কোটির উপরে। তো এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার দেশটাকে, আপনার এই যে পাশের রাজ্য আছে না, আপনার দেশটাকে কিনে নিতে মনে হয় না যে সেকেন্ডের একটা হিসাব করবে, ওইটাও করবে না। তো আমার দেশ বাংলাদেশ সোনার দেশ, ওই সোনার দেশেই এই তিনটা জিনিসকে নিয়ে প্রচুর পরিমাণে সিন্ডিকেট করে। কৃষি, এরপর আপনার গার্মেন্টস, এরপর হলো আপনার প্রবাসী। বর্তমানে প্রবাসীদেরকে নিয়ে প্রচুর পরিমাণে সিন্ডিকেট করতেছে, একেবারে প্রচুর পরিমাণে। এই সিন্ডিকেটের কারণে কিন্তু আপনার বাংলাদেশটা পিছায় পড়ার লক্ষণ। যেমন ধরেন, এখন বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম তিনি বলেছে অন্যান্য দেশ থেকে 3,000 রিঙ্গিত খরচ করে মালয়েশিয়াতে আসতে পারে। 3,000 টাকা খরচ, 3,000 রিঙ্গিত খরচ করে মালয়েশিয়াতে লোক আসতে পারলেও আসতে পারতেছে না বাংলাদেশ থেকে। ইন্দোনেশিয়া থেকে আসে 3,000 রিঙ্গিত খরচ করে, যেটা বৈধ টাকা। এরপরে আপনার নেপাল থেকে কয়েকদিন আগেও লোক আসছে। এরপরে অন্যান্য দেশ আরও অনেক, পাকিস্তান আছে, মায়ানমার আছে, এগুলা থেকে লোক আসতেছে অ্যাভেলেবেল 3,000 রিঙ্গিত খরচ করে। আর বাংলাদেশ থেকে লোক আসতেছে আপনার 20,000 রিঙ্গিতের উপরে খরচ হইতেছে। কেন? এসব অবৈধর কারণে জনাব আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ থেকে লোক আনাটা অপছন্দ করে, এবং তিনি নিজের মুখে স্টেটমেন্ট দিছে তার নিজের পেজে। তার একটা পেজ আছে আনোয়ার ইব্রাহিম, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। তিনি মালয় ভাষাতে সুন্দর করে বলে দিছে। তো 20,000 রিঙ্গিত, কথা সত্য, কথা সত্য। 3,000 টাকা, 3,000 রিঙ্গিত খরচ করে অন্যান্য দেশ থেকে লোক আসতেছে মালয়েশিয়াতে। হ্যাঁ, তাহলে 22,000 রিঙ্গিত কেন লাগবে বাংলাদেশ থেকে আসতে? ওই টাকাটা কোথায় যায়? যেটা আপনার 6 লক্ষ টাকার উপর, ওই 6 লক্ষ টাকার উপরে ওই টাকাটা কই যায়? মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম তিনি এই নিন্দাটা জানাইছে। একবার চিন্তা করেন দেশের ভিতরে কত বড় সিন্ডিকেট করতেছে। আমি সুহাগ যখন ফ্লাইটে উঠার আগের দিন আমি একটা স্টাম্পে, আমি না শুধু প্রত্যেকটা প্রবাসী ওই স্টাম্পে সই করতেছে, আমার সাথে যারা ছিল তারাও করছে। ওইখানে লেখা সুন্দরভাবে যে 80,000 টাকা খরচ করে আমরা বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাইতেছি, মালয়েশিয়াতে আসছি, আমরা টাকা দিছি শুধু 80,000 টাকা, একটা স্ট্যাম্পে আমাদের সই নিছে। তাহলে আমি যে দালালকে 4,50,000 টাকা গুনে দিলাম, ওই টাকাটা কে বুক করলো? আমার ওই টাকাটা কে বুক করলো? এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে। এই প্রবাসীদেরকে দিয়ে বাংলাদেশটা টিকে আছে। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, হয়তো আপনারা ছাপার জুড়ে বলতে পারবেন, কারণ ছাপা আছে তো গাল ভরা গল্প দিতে পারবেন, প্রবাসীরা টাকা না দিলে কি হবে। কিন্তু যারা বড় বড় চেয়ার আর গদি নিয়ে বসে আছে না, তারা কিন্তু হারে হারে টার পায়, তারা হারে হারে জানে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। অনেক যুবক ভাইয়ারা তাকায় রয়েছে মালয়েশিয়াতে আসার জন্য, অনেক যুবক ভাইয়ারা তাকায় রয়েছে যে মালয়েশিয়া কখন খুলবে। ভাই তাকায় থাকলে লাভ কি? ওই সিন্ডিকেটের জন্যই মালয়েশিয়া খুলতেছে না। সিন্ডিকেট ভাঙ্গক, সিন্ডিকেট সরাক, বলুক যে হ্যাঁ আমরা 90,000 টাকার ভিতরে মালয়েশিয়াতে লোক পাঠাইব, তাহলে দেখবেন যে পরের দিনেই বলবে মেডিকেল।
কিন্তু 90,000 টাকার ভিতরে আপনাকে মালয়েশিয়াতে পাঠাইবে না, কারণ তাদেরও তো একটা পেটে ক্ষুধা আছে। আপনার টাকার দিকে তারা তাকায় রয়েছে, ওই সিন্ডিকেট ওলারা, এই যে বড় বড় গদিতে বসায় রাখছেন হারামকুরদের, ওরা কিন্তু আপনার টাকার দিকে তাকায় রয়েছে। মানে ভাবতেও লজ্জা হয়, গায়ে পশম দাঁড়ায় যায় যে দেখেন, একটাবার চিন্তা করেন, বাংলাদেশ থেকে লোক আসতেছে না, কিন্তু নেপাল থেকে লোক নিয়ে আসতেছে, ইন্দোনেশিয়া থেকে লোক নিয়ে আসতেছে, মিয়ানমার থেকে লোক নিয়ে আসতেছে, পাকিস্তান থেকে লোক নিয়ে আসতেছে, অনেক দেশ থেকে লোক নিয়ে আসতেছে। এই মালয়েশিয়াতে যদি শ্রমিক ফিল আপ হয়ে যায়, ভরপুর হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে কি ঘাস কাটাইবে? কোনো কাজে লাগাইবে? কি কাজে লাগাইবে? কারণ তাদের এখানে শ্রমিকের কোনো সংকট নেই, ভরপুর শ্রমিক আছে। বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবেন চাইবে না, কারণ আপনার পেটে যদি ক্ষুধা না থাকে আপনি খাইবেন না। সাপ কথা, পরিষ্কার কথা। তো অন্যান্য দেশ থেকে শ্রমিক নিয়ে এসে তারা মানে শ্রমিক সংকট পরিপূর্ণ করে ফেলতেছে। তাহলে বাংলাদেশ থেকে যে জায়গায় লোক আগে নিয়ে আসতো, ধরেন মিনিমাম 5 লাখ, ওই জায়গা থেকে বাংলাদেশের 50,000 লোকে মনে হয় না যে তাদের প্রয়োজন পড়বে। তো এই কর্মসংকটটা ঘটাইছে হইল সিন্ডিকেটের মাতবররা, সিন্ডিকেটওয়ালা, যারা বড় বড় গতিতে বসে আছে। দেখেন, গতকালকে দেখলাম রাত 8টায় ইলিয়াস ভাই, সাংবাদিক ইলিয়াস ভাই ভিপি নূরকে নিয়ে একটা ভিডিও দিছে, যে মানে তার যে অপকর্ম, তার বাবা ছিল কোয়েল, তার বাবা ছিল কোয়েলের কাজ করতো, ধান মাপার কাজ করতো, তার শালা ছিল পাঙ্গাস মাছ বিক্রি করতো, মাছ বিক্রেতা। এখন তারা নাকি মানে এখন তাদের যে ব্যাংক ব্যালেন্স ওইগুলা নাকি পরিপূর্ণ। তো এরকম অনেক দুর্নীতি লোক আশেপাশে বসে রাখছে, যারা এই যে 82,000 কোটি টাকা লোন নিছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, 82,000 কোটি টাকার লোন নিছে। তো একজন মন্ত্রী সর্বোচ্চ মনে হয় 2 লক্ষ টাকা মাসে স্যালারি আসতে পারে, কিন্তু 82,000 কোটি টাকা, চিন্তা করেন। এরকম বহু বহু লোক তারা গতিতে বসায় রাখছে বাংলাদেশটাকে গিলে খাওয়ার জন্য। এই সিন্ডিকেট যদি না থাকতো না, এই বাংলাদেশ সিঙ্গাপুর হইতো। এই সিন্ডিকেট না থাকলে বাংলাদেশ সিঙ্গাপুরে পরিণত হইতো। ধন্যবাদ। আর এরকম এই যে প্রাইভেট কার পিছন দিয়ে যায়, যে অ্যাভেলেবেল গাড়ি, আপনি এখন সাইকেল দিয়ে চলাফেরা করতেছেন, আপনার বাড়ির সামনে এরকম প্রাইভেট কার দাঁড় করা অবস্থায় থাকতো। এই দেশে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার এরকম প্রাইভেট কার আছে, প্রত্যেকটা ফ্যামিলির প্রাইভেট কার। আপনারও থাকতো নাই, শুধু সিন্ডিকেটের কারণে দেশটা গিলে গেছে।